গয়নার বাক্স, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আমার স্বামীর নাম চকর মিত্র চৌধুরী। চৌধুরীটা অবশ্য ছেঁটে ফেলেছেন, চকর মিত্র নামেই পরিচিত। আমার 18 বছর বয়সে যখন বিয়ে হয় তখন আমার স্বামী ভেরেন্ডা ভেজে বেড়ান, গুণের মধ্যে তবলা বাজাতে পারেন, আর বিএসসি পাস। ওদের বংশে কেউ কখনো চাকরিই করেননি। পূর্ববঙ্গে ওদের জমিদারি ছিল, তার জের ছিল আমার বিয়ে অবধি। শোনা গিয়েছিল এখনও নেই করেও যা আছে তাদের ছেলেকে আর এই জীবনে চাকরি না করলেও হবে। বউ ভাতের আয়োজন এবং শ্বশুরবাড়ি থেকে পাওয়া আমার গয়নাগাটি দেখে আমার বাপের বাড়ির লোকেদের ধারণা হয়েছিল যে কথাটা বুঝি সত্য। পড়তি বনিদি পরিবারের খুব ছোট বারফাটাই আছে, লোক দেখানো বাহাদুরি আছে। লোক দেখানো বাহাদুরি করার সুযোগ তারা পেলে কখনোই ছাড়ে না। বিয়ের পর শ্বশুরবাড়ির ভিতরকার নানা ছোটোখাটো অশান্তি আর তর্ক বিতর্কের ভিতর দিয়ে আমি জানতে পারি যে আমার বিয়েতে যা খরচা করেছে তাদের সম্বল তাতে প্রায় শেষ হয়ে গেছে। উপরন্তু বাজারে অনেক ধারও হয়ে গেছে। শাশুড়ি মানুষটি বেশ ভালো ছিলেন, শান্তশিষ্ট এবং খুবই সমবেদনাশীল। গরিব এবং ধার্মিক পরিবারের মেয়ে তিনি। এ বাড়ির সঙ্গে ঠিকঠাক মতো মিলেমিশে যেতে পারেননি কখনো। তিনি আমাকে ডেকে একদিন কাছে বসিয়ে বললেন, ফুচুর, মানে আমার স্বামীর ডাক নাম, ফুচুর সঙ্গে আমার বিয়ে হয়েছে। সেটা আমার কপাল। ফুচু কিন্তু ছেলে খারাপ নয়, কিন্তু আমাদের শুধু এখন খোলাটা পড়ে আছে, সার কিন্তু কিছু নেই। বিয়ে দিয়েছি, যদি বউয়ের ভাগ্যে ওর ভাগ্য ফেরে তাই। কোমর বেঁধে ওর পেছনে লেগে পড়ো মা, আশকারা দিও না, একটু লাই দিলেই শুয়ে বসে কাটাবে। এ বাড়ির পুরুষদের ধাত তো আমি জানি, বড় কুড়ে। কথাটা শুনে আমার দুশ্চিন্তা হলো। বিয়ের পর যদি আমার স্বামীর ভাগ্য না ফেরে তবে কি এরা আমাকে অলক্ষণী বলে ধরে নেবে? শাশুড়ি দুঃখ করে বললেন, এ সংসার চলবে কিভাবে তা কি তুমি জানো? বা চলে কিভাবে তা কি তোমার জানা আছে বৌমা? জানা নেই। জানি, আর ঘরের সোনাদানা যা বিক্রি করার টাকা পয়সা আছে সেই দিয়ে চলে, কিন্তু সেরকম করতে বেশি দিন চলবে না। যদি ভালো চাও তো ফুচুকে তৈরি করে নাও, নিজের মতো তৈরি করে নাও। ভয়ে ভয়ে বললাম, আমি কি পারবো মা? উনি কি আমার কথা শুনে চলবেন? যা রাগী মানুষ উনি। শাশুড়ি একটু হেসে ফেললেন, তারপরে বললেন, পুরুষের রাগকে ভয় পেতে নেই বৌমা। ওদের রাগটা হলো শুধুই পটকা ফাটার আওয়াজ। বেশি পাত্তা দিও না। কি করতে হয় তা কি তোমাকে শিখিয়ে দিতে হবে নাকি? ও সব শেখাতে হয় না। তোমার মুখ দেখে মনে হয় তুমি বেশ বুদ্ধিমতী মেয়ে, নিজেই ঠিক করে নিতে পারবে কি করে তুমি ছেলেকে হাতে রাখবে। শাশুড়ির সঙ্গে সেই দিন থেকেই আমার বেশ একটা সখিত্ব গড়ে উঠেছিল। শাশুড়ির সম্পর্কে যা সব রটনা আছে তাতে বিয়ের আগে খুব ভয় ছিল আমার। আমার ভাগ্য ভালো যে শাশুড়ি দরজাল নয়, তবে দরজালের অভাব নেই আমাদের সংসারে। একটি মাত্র যা আছে, বয়সে বড়, উনি প্রচণ্ড দরজাল। আর একজন বাল্য বিধবা এক পিসি শাশুড়ি আছে। বলতে গেলে ইনি সংসারের সর্বময় কর্ত্রী। অল্প বয়সে বিধবা হয় তার দাদা ও ভাইরা তাকে স্নেহবশে তোলা তোলা করে রেখেছেন। ফলে এ সংসারে ওর দাপট দেখবার মতো ছিল। উত্তরবঙ্গে যে শহরে শাশুড়ির বাড়ির লোকেদের বাস ছিল তা কিন্তু ঘেঞ্জি, নোংরা এবং ছোট। জীবনযাত্রার কোনো বৈচিত্র্য ছিল না সেখানে। এদের বাড়িটা বেশ বড়। পাকিস্তানে এদের আরও বড় এবং অনেকগুলি বাড়ি, প্রচুর জমি ইত্যাদি ছিল। এ বাড়িও এদের আগে থেকেই ছিল। আমার দাদা শ্বশুর তৈরি করেছিলেন। জমিদার বাড়ি যেমন হয় ঠিক সেই রকম। অনেক ঘর, অনেক খিলান, গম্বুজওয়ালা
জবরদস্ত ব্যাপার। ভাগিদারও কিন্তু কম নয়। দেশ পাকিস্তানে চলে যাওয়ায় আত্মীয়রা এসে সবাই এ বাড়িতেই আশ্রয় নেয়। তাদের প্রথমে আশ্রয় দেওয়া হয়েছিল দুর্গত হিসাবে, কিন্তু পরে তাদের দাবি তোলেন এ বাড়ি যখন এস্টেটে টাকাতেই তৈরি হয় তখন তাদের ভাগও তো আছে। বাড়িটা দাদা শ্বশুরের নামে। ওয়ারিসেন আমার শ্বশুর এবং শাশুড়ি, এক জ্যাঠা শ্বশুর ও তার মেয়ে, ভাসুর ও স্বামী। কিন্তু সেটা মাত্র কাগজপত্রের মালিকানা। যারা দখল করে বসেছেন তারা দখল ছাড়বেন কেন? ছাড়েননি। মামলা মোকদ্দমা চলছে অনেক দিন ধরে। সেই জন্য কিছু ঝগড়া কাজিও হয়েছে। তবে পাল পর্বণে, বিয়েতে, অন্নপ্রাশনে, শ্রাদ্ধে ইত্যাদিতে গোটা পরিবার একত্রিত হয়ে যায়। এসব বুঝে উঠতে এবং লোকগুলোকে চিনে নিতে আমার একটু সময় লেগেছিল। একটু বড় বড় কথা বলা এবং সুযোগ পেলেই দেশের বাড়ির জমিদারির গল্প করা এদের কিন্তু একটা প্রিয় অভ্যাস। এ বাড়ির পুরুষদের চাকরি বাকরি, ব্যবসা ইত্যাদিতে কোনো আগ্রহ ছিল না। বেশি নজর ছিল ফুর্তির দিকে। তবে আমার যখন বিয়ে হয় তখন বাঁচার তাগিদে কেউ কেউ রুজি রোজগারে মন দিয়েছিলেন। আমার স্বামী সম্পর্কে বলতে গিয়েই এত কথা বলা। স্বামী জমিদার বাড়ির ছেলে, আদরে আল্লাসে মানুষ। লেখাপড়ায় 4 কম ছিল বলে গড়িয়ে গড়িয়ে বিয়ে পাশ করেছিলেন। মেজাজটা একটু উঁচু তার, কিন্তু মেজাজটা উঁচু ছিল বটে, সপ্ত সুরে বাঁধা। যখন তার তবলা রেওয়াজ করেন তখন একটু বিরক্ত করা চলবে না ওনাকে। ঘুম থেকে ডেকে তোলা চলবে না ওনাকে। রেগে আগুন। উনি উঠবেন তার ইচ্ছা মতো। বউকে নিয়ে কোথাও যাওয়া ওর কিন্তু পোষায় না। স্ত্রীর বুদ্ধি পরামর্শ নিয়ে ওর কাছে কিছু বলা তার অপমানজনক বলেই মনে হয়। বয়স উনি আমার চেয়ে কিছুটা বড়। আমার 18, ওনার 32। বয়সের পার্থক্য নিয়ে আমি কখনো কোনো আপত্তি করিনি, কারণ একটু বয়স্ক মানুষের স্বামী হিসেবেই আমি পেতে চেয়েছিলাম। আর আমার বাপের বাড়ি এতই গরিব যে পাত্রের বয়স বা চাকরি নিয়ে খুঁতখুত করা আমার পক্ষে শৌখিনতা বলে মনে হয়েছিল তাদের। তবে বলতে নেই, বয়স 32 হলেও আমার স্বামী দেখতে কিন্তু চমৎকার। টানা টানা দুটি চোখ, ফর্সা, ছিপ ছিপে মাথায় এক মাথা ঘন চুল, মুখখানা দারুণ মিষ্টি। গায়ে যে নীল রং আছে তার চেহারা দেখেই বোঝা যায়। বয়সের পার্থক্য এবং ওর গুরুগম্ভীর রকম সকম দেখে আমি ওকে আপনি করেই বলতাম। সেই অভ্যাস আমার আজও রয়ে গেছে। বিয়ের কয়েকদিন বাদে ওর মুড বুঝে আমি একদিন বললাম, আচ্ছা, আমি এ বাড়িতে কার অন্নে খাচ্ছি তা কেন বুঝতে পারি না বলুন তো? উনি খুবই অবাক হয়ে বললেন, তার মানে? আমি এ বাড়িতে কার অন্নে প্রতিপালিত হচ্ছি তা জানতে বড় ইচ্ছা করে। উনি বললেন, ওটা কেমন প্রশ্ন হলো? তুমি, আমি সবাই একে অন্যে প্রতিপালিত হচ্ছি। আমি যে বুঝতে পারছি না, বোঝার দরকারটা কি? ভাত তো জুটছে, তাহলেই তো হলো। আমি মাথা নেড়ে বললাম, না, ওটা কাজের কথা নয়। কেউ একজন এত যোগান দিচ্ছে। তিনি কে? উনি এ সময়ে বিরক্ত হতে পারতেন, আমাকে ধমকেও দিতে পারতেন। আমি অন্তত সেই রকমই প্রত্যাশা করেছিলাম। কিন্তু উনি রাগ করলেন না। গম্ভীর চিন্তিত মুখ করে বললেন, কেন? তুমি কি জানো? হ্যাঁ, তুমি এসব কিছুই জানো না। আমি খুব ভয়ে ভয়ে মৃদুস্বরে বললাম, আপনি রাগ করবেন না। যা জানি সেটা একটু সম্মানজনক নয়। আমি শুনেছি সোনা আর জমি বেচে সংসার চলছে। উনি হ্যাঁ না কিচ্ছু বললেন না। বিকেলে চা খাচ্ছিলেন একতলা জানলার ধারে বসে। জানলার বাইরে কাঁচা ড্রেন, তার ওপাশে নোনা ধরা দেওয়াল। ঘরে পিলপিল করছে মশা। ড্রেনের একটা বিশ্রী গন্ধ। ভারী বিষণ্ণ আর ভার করে রেখেছে বিকেলটা। উনি খুব ধীরে ধীরে চা খেয়ে কাপটাকে পুরনো আমলের কাঠের গোল টেবিলটার উপর রেখে আমার দিকে চেয়ে বললেন, কথাটা ঠিক, তুমি আরও কিছু বলতে চাও বোধ হয়। আমি খুব ভয় পেলাম।
ওর মুখটা গম্ভীর, গলাটা যেন আরও গম্ভীর, কিন্তু ভয় পেতে শাশুড়ি বারণ করেছেন। আমি বললাম, ঘরের সোনাও লক্ষ্মী, জমিও লক্ষ্মী, শুনেছি ওসব বেচে খাওয়া খুব খারাপ। উনি গম্ভীর হয়ে বললেন, কিন্তু অসহায়ও। সেটা ওর পরের কথা প্রকাশ পেল। উনি একটু গলা খাঁকড়ি দিয়ে বললেন, কি করা যাবে তা তো বলো, বুঝতে পারছি না। আমি একটু সাহস করে বললাম, দেখুন, সোনাদানা অফুরন্ত তো নেই, জমিও বোধ হয় শেষ হয়ে এলো, আমাদের কি সাবধান হওয়া উচিত নয়? উনি আমার দিকে অকপটে চেয়ে থেকে বললেন, আমাদের বলতে তুমি কি তোমার আর আমার কথাই ভাবছো নাকি? আমি তাড়াতাড়ি বললাম, না না না, তা কেন, এবারে সকলে মিলেই আমরা। উনি বিমর্ষ মুখে বললেন, বিয়েতেও আমাদের অনেক খরচা হয়ে গেছে। আচ্ছা, হঠাৎ কথাটা তুললে কেন তুমি? আমি গরিব ঘরের মেয়ে তো, সেটা তো তুমি জানো। গরিবদের বড্ড কষ্ট। আপনাদের যদি গরিব হয়ে যেতে হয় তাহলে কষ্টটা আমার সহ্য হবে না। আপনারা তো খুব আদুরে মানুষ হয়েছেন। উনি বললেন, তোমরা গরিব বলে এ বাড়ির কেউ কখনো তোমাকে কি অপমান করেছে? তা করেনি, কিন্তু গরিব বলে মনে মনে আমার সবসময় সংকোচ হয়। উনি মৃদু হেসে বললেন, সংকোচে তো কিছু নেই, তোমরা তো আর নিজের অবস্থা গোপন করনি। আমরাও জেনে শুনেই কাজটা করেছি। তোমার কি মনে হয় আমি একটা অপদার্থ? আমি তাড়াতাড়ি বললাম, না 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 না, তা কেন হবে? আপনাকে আমি কতটা শ্রদ্ধা করি, আপনাকে আমি কত ভক্তি করি, আপনি তা জানেন না। আপনি অপদার্থ কেন হবেন? তা নয়, আপনি হচ্ছেন, ইচ্ছা করলে আপনি কিন্তু রোজগার করতে পারেন। আমার স্বামী বললেন, কিভাবে করব সেটা তো বলো। আমি মোটে বিয়ে পাস, এতে বড় জোর একটা কেরানিগিরি জুটতে পারে, তার বেশি কিছুই তো নয়, এবং সেটাও পাওয়া শক্ত। চাকরি করব তো বললেই হয় না, চাকরি করব আমি কখনো ভাবিনি। আর চাকরি দেবেই বাকে, ব্যবসাও তো করা যায়। ব্যবসা? সে তো দোকানদারি, ওটা আমি পারবো না। আমি ওর ভাব দেখে হেসে ফেললাম, বললাম, আচ্ছা এসব কথা থাক। আপনি চা খেয়ে বেরোতে যাচ্ছিলেন, আমি আটকে রেখেছি আপনাকে। আপনি ঘুরে আসুন, পরে দুজনে মিলে একটা কিছু পরামর্শ করব। আপনি তাতে রাগ করবেন না তো? উনি জবাব দিলেন না, চিন্তিত মুখে বেরিয়ে গেলেন। অন্যমনস্ক ছিলেন বলেই বোধ হয় আমার কথাটা ভালো করে কানে যায়নি। মফস্বল শহরগুলো থাকা ভারী একঘেয়ে, বেড়ানোর জায়গা নেই, সিনেমা হল ছাড়া আর কোথাও আমোদ প্রমোদ নেই, তাও পুরনো বস্তা পচা ছবি। একমাত্র এ বাড়ি ও বাড়ি গিয়ে কুটকাচালি করা, এ বাড়িতে তাও বারণ। যার তার বাড়িতে যাওয়া পরিবারের মর্যাদার পক্ষে হানিকর। সুতরাং সন্ধ্যার পর ভারী বিষণ্ণ আর একা লাগে, প্রাণ খুলে কাঁদতে ইচ্ছা করে। মা বাবার জন্য মন কেমন করে। ছেলেরা তবু আড্ডা মারতে বা তাস খেলতে যায়, কিন্তু মেয়েদের তো সেই উপায় নেই। আমার শাশুড়ি সন্ধ্যের পর জপ তপ করেন, যা আমাকে সহ্যই করতে পারে না। সুতরাং আমি বড্ড একলা। বাড়ির যে অংশটায় আমরা থাকি তার দক্ষিণ দিকে একতলা, দোতলা এবং তিনতলা মিলিয়ে ৬-৭টা ঘর আমাদের ভাগে পড়েছে। উত্তর ভাগে আরও ৭-৮টা ঘরে থাকি শরিকরা। আমাদের ভাগে লোক সংখ্যা খুব কম, ভাসুরের ছেলেপুলে নেই, শুধু দেবী দেবা। তারা দোতলায় দুখানা ঘর নিয়ে থাকেন, দুখানা ঘর নিয়ে থাকেন জ্যাঠা শ্বশুর। একতলায় একখানা ঘরে আমরা, সামনের দিকে দুখানা ঘরে শ্বশুর শাশুড়ি। তিনতলায় থাকেন আমার পিসি শাশুড়ি। তিনখানা বড় বড় ঘর, তার আবার কিসে লাগে কে জানে। আমি পারতপক্ষে ওর কাছে যাই না, গেলেই এমনভাবে তাকায় যে আমার বুকের রক্ত জল হয়ে যায়। মাঝে মাঝে কোনো কারণ ঘটলে তিনতলা থেকে উনি এমনভাবে চেঁচান, গোটা বাড়ির লোক শুনতে পায়। গলার এত জোর আমি আর কখনো দেখিনি। বিয়ের পর আমাকে উনি একদিন ওর ঘরে ডেকে পাঠিয়েছিলেন। খুব ভারী একগাছা খাঁটি সোনার হার পরিয়ে দিয়েছিলেন আমার গলায়। এই পর্যন্ত বেশ ভালোই ছিল ব্যাপারটা, কিন্তু তারপর
আমাকে এমন অনেক ঠেস দেওয়া দেওয়া কথা বললেন, এত অপমানজনক যে আমার চোখে জল এসে গেছিল। তেজি মেয়ে হলে গলা থেকে হাড় খুলে ছুঁড়ে ফেলে দিতেন তার মুখের উপর। তা আমি করতে পারিনি। উনি ঘুরিয়ে ফিরিয়ে যা বলতেন তা হলো, কাঙালি বাড়ি থেকে মেয়ে আনলে উনি মোটেই খুশি হন না। নিশ্চয়ই এ বাড়ির ঠাঁট বাঁট দেখে আমার মাথা ঘুরে গেছে। আমার শাশুড়ির মুন্ডুপাত করলেন কিছুক্ষণ। আমার মতো হা ঘরে বাড়ির মেয়ে পছন্দ করে আনা মূল্যে নাকি আমার শাশুড়ি মা। তা হবে নাই বা কেন? শাশুড়িই নাকি হা ঘরে বাড়ির মেয়ে, তাই আমাকে পছন্দ করে নিয়ে এসছেন, ইত্যাদি ইত্যাদি। আমার মাঝে মাঝে বিকেল বা সন্ধেবেলায় খুব ছাদে যেতে ইচ্ছা করে। ঘরটায় এত বিষণ্ণ, এত প্রকাণ্ড আর এত ভুতুড়ে যে আমি বিকেল আর সন্ধেগুলো কিছুতেই ঘরে বসে কাটাতে পারি না। ছাদে গেলে তবু ফাঁকা বাতাসে কিছুক্ষণ শ্বাস তো নেওয়া যায়, একটু পায়চারি করতে পারি, গুনগুন করে গান করতে পারি। বাড়ির ছাদটা শরিকের, তাই শরিক পরিবারের লোকজনও আসে। সবার ছাদ বলে কথা। তাদের মধ্যে 2-4 জন আমার বয়সী মেয়ে বউও আছে। 2-4 জনের কথা হতে পারে তাদের সঙ্গেও, কিন্তু ছাদে যাই না শুধু পিসিমার ভয়ে। খুব সন্তর্পণে সিঁড়ি দিয়ে উঠলেও উনি যেন টের পেয়ে যান। ঘরের দরজা খোলা রেখে সিঁড়ির দিকে মুখ করেই বসে থাকেন। কিন্তু সেদিন আমার ঘরে এতই খারাপ লাগছিল যে পিসির ভয়কে মাথায় নিয়েও আস্তে আস্তে সিঁড়ি ভেঙে ছাদে যাচ্ছিলাম। আমার অনেক চিন্তা, অনেক ভয়, অনেক উদ্বেগ। বিয়ের পরেকার যে আনন্দ অন্য সব মেয়ের হয়, আমার সেরকম হয় না। আমার মনে হচ্ছিল বিবাহিত জীবনে আমাকে অনেক ভার বইতে হবে, যা আমি হয়তো বইতে পারবো না। 3 তলায় উঠছি খুব সন্তর্পণে, পা টিপে টিপে। সিঁড়ির মুখোমুখি পিসির ঘর। আলো জ্বলছে। আমি উকি মেরে দেখে নিলাম পিসি রোজকার মতোই সিঁড়ির দিকে মুখ করে হাঁ করে বসে আছেন। ফর্সা ধপধপে গায়ের রং, বড় বড় চোখ, যেন গিলে খেতে আসছে চারিদিক থেকে। এমন সময়ে খুব সুন্দরী ছিলেন সেটা কিন্তু আমি ভালো বুঝতে পারছি। এখন যদি তিনি এরকম সুন্দর, তাহলে যৌবনকালে তিনি আরো কতই না সুন্দর ছিলেন। সৌন্দর্যের কোনো আরতি হয়নি, ভোগে লাগেনি কারোর। যৌবন হয়ে গেছে বৃথা। পিসির জীবনটা যে কিরকম হাহাকারে ভরা তা আমি জানি। ভাগ্যের উপর, দেশাচার কুলাচারের উপর রাগ করে তো লাভ নেই, তাই তার রাগ নিরীহদের উপর ফেটে পড়ে। আমি ওকে ভয় পাই ঠিকই, কিন্তু ঘেন্না করি না। সিঁড়ির শেষ কয়েক ধাপ বাকি থাকতে আমি থামলাম। সিঁড়ির মুখটা পেরোতে সত্যি ভয় ভয় করছিল। আমি আর একবার সন্তর্পণে উঁকি দিয়ে একটু অবাক হয়ে গেলাম। পিসি স্থির হয়ে বসে আছেন, চোখ কিন্তু খোলা, পলক পড়ছে না চোখে, মুখটা হাঁ হয়ে আছে। কে কেন জানে আমার বুকটা কেঁপে উঠল। দৃশ্যটা মনে হচ্ছে স্বাভাবিক নয়। আমি সিঁড়ি কটা ডিঙিয়ে পিসির ঘরে ঢুকলাম। পিসিমা, ও পিসিমা, পিসিমা, ও পিসিমা। পিসিমা জবাব দিলেন না। দেওয়ালে পিঠ দিয়ে মস্ত বড় মোড়ায় যেমন বসেছিলেন তেমনি বসে রইলেন। আমি সাবধানে তাকে ছুঁলাম, নাকের কাছে হাত ধরলাম। তারপর আমার নিজের হাত পা কেমন যেন হিম হয়ে এলো। পিসিমা বোধ হয় আর বেঁচে নেই। তাড়াতাড়ি ছুটে নিচে আসতে যাচ্ছি, হঠাৎ পিছন থেকে পিসিমার গলা পেলাম, দাঁড়াও, খবরটা পরে দিলেও হবে। আমি চমকে ফিরে তাকালাম। তাহলে কি পিসিমা মারা যাননি? কিন্তু একই রকম ভাবে বসে আছেন কি করে? চোখ বিস্ফারিত, মুখটা হাঁ করা। সেই হাঁ করা মুখ একটুও নড়ল না। কিন্তু পিসিমার কথা শোনা গেল কিভাবে? মরেছেই বা কে? মা গো, বাবারে। তোমাদের আপদ বিদায় হলেই বাঁচো তোমরা, তাই না? আমি জীবনে এত ভয় পাইনি। আমার হার্ট ফেল হয়ে যাওয়ার জোগাড় হলো। 3 তলায় খুব পছন্দ না তোমাদের?
আমি মরলেই এসে দখল নেবে বুঝি? আর গয়না টাকা ভাগ বাঁটোয়ারা করবে বুঝি? কোনোটাই হবে না। দাঁড়িয়ে আছিস যে বড়, আয় এদিকে, কাছে আয়। এই হুকুমটা যেন চুম্বকের মতো একটা জিনিস, ধীরে ধীরে পিসিমার দিকে টেনে নিয়ে যাচ্ছে আমাকে। কোথায় পালাচ্ছিস? আমি জবাব দিতে পারলাম না, গলা বোঝা, শুধু চেয়ে আছি। পিসিমার মৃত চোখ আমার দিকে নিবদ্ধ হয়ে আছে। নে, আঁচল থেকে চাবিটা খুলে নে। উত্তরের ঘরে যাবি, কাঠের বড় আলমারিটা খুলে দেখবি, তলায় চাবি দেওয়ার ডয়ার আছে। ডয়ার খুললে একটা আলপাকা জামায় মোড়া কাঠের বাক্স পাবি। নিজের ঘরে নিয়ে গিয়ে লুকিয়ে রাখবি, কেউ যেন টের না পায়। ভাবছিস তোকে দিচ্ছি? কচু পোড়া, মরেছি টের পেলে সব এসে ভাগাড়ে শকুনের মতো পড়বে, তাই সরিয়ে দিচ্ছি, লুকিয়ে রাখবি। আর শোন, ও আমার স্বাদের গয়না, বিধবা বলে পরতে পারিনি। যদি কখনো পড়িস তাহলে ঘর মটকে দেব। একটা রত্তিও যেন এদিক ওদিক না হয়। যা। মৃত পিসিমার আঁচল থেকে কিভাবে চাবি খুলেছিলাম আর কিভাবে সেই গয়নার বাক্স বের করেছিলাম তার কিছুই আমি বলতে পারবো না। আমার কিছুটা স্পষ্ট মনে পড়ে না, তবে আমি খুব সচেতনভাবে কাজটা করেছি সেটা আমার মনে আছে। বাক্সটা আঁচলের তলা করে ঘরে আসবার সময় দুইজন আমাকে দেখতে পেল। একজন আমার যা, নাম বন্দনা। বন্দনাদি তখন চাকর ভজহরিকে ডাকতে সিঁড়ির কাছে দাঁড়িয়ে নিচের দিকে মুখ করেছিলেন। ভজহরি তার ডাকে উঠে আসছিল। আমি যাকে পাশ কাটিয়ে যখন নেমে যাচ্ছিলাম তখন আমি প্রায় দৌড়াচ্ছিলাম। না তাকিয়ে দেখে ভজহরিকে বললেন, ওটা বউ নাকি ঘোড়া রে? গেছে? বাবা, মেয়ে ছেলে বটে বাবা। ভজহরি আমাকে নামতে দেখে দেওয়ালের দিকে সরে দাঁড়িয়েছিল। সেও আমাকে দেখল। ওপর থেকে যা ভজহরিকে বলল, কাকালে ওটা কি নিয়ে গেল রে ভজহরি? ভজহরি বলল, বাক্স মতো কি যেন। বাক্স? বাক্স পেল কোথায়? আমি এইটুকুই শুনতে পেয়েছিলাম। ঘরে এসে দরজাটা বন্ধ করে আমার নতুন ট্যাঙ্কের একদম তলায় বাক্সটা লুকিয়ে রেখে চাবি বন্ধ করে দিলাম। নেমে আসার সময় খেয়াল হয়নি বাক্সটা এত ভারী। রাতের দিকে যখন হাতটা ব্যথা করতে লাগলো তখন বুঝতে পারলাম পিসিমা যে মারা গেলেন এ খবরটা কি আমার সবাইকে দেওয়া উচিত। কিন্তু খবর দেব কি? ঘরে এসে এমন আমার বুকটা কাঁপতে লাগলো, এমন হাঁপ ধরতে লাগলো, মাথাটা এত গন্ডগোল হইতে লাগলো, আমাকে কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকতে হলো। ঘটনাটা সত্যি ঘটেছে কি না কি করে জানবো? না জানা গেলে কি হবে সেটাও ঠিক করতে পারছিলাম না। তিনতলায় সন্ধ্যের পর কেউ যায় না। রাতে পিসিমা খই আর দুধ খান। খই তার ঘরেই থাকে। রান্নার ঠাকুর নন্দ ঘোষাল রাত্রে দুধ গরম করে পৌঁছে দিয়ে আসেন। নন্দ ঘোষাল খবরটা এসে নিচে দিল, পিসি ঠাকুরুন কেমন যেন হয়ে আছেন, লক্ষণ একদমই ভালো নয়। খবর শুনে আমার শাশুড়ি উপরে গেলেন। তারপর চেঁচিয়ে ভজহরিকে ডেকে বললেন, ওরে কর্তাবাবু আর দাদাবাবুকে ডেকে আন, ডাক্তার ভদ্রকেও খবর দে, এ তো হয়ে গেছে দেখছি। পিসিমা মারা যাওয়াতে বাড়িতে কোনো হুলুস থুলুস পড়ল না, কোনো চেঁচামেচি হলো না। বাড়ির পুরুষরা একটু জোর পায়ে ফিরলেন। ডাক্তারবাবু নিঃশব্দে উপরে উঠলেন এবং 15 মিনিটের মধ্যেই নেমে চলে গেলেন। মৃত্যু সংবাদ পেয়েও পিসিমার ঘরে আমার না যাওয়াটা নিশ্চয়ই খুব খারাপ দেখাচ্ছিল। কিন্তু তখন আমার উপরে যাওয়ার সাধ্য একটুকুও ছিল না। বিছানায় পড়ে আমি গড়িয়ে গড়িয়ে কাঁদছিলাম। সেই অবস্থায় আমার স্বামী আমাকে এসে দেখলেন। খুব অবাক হয়ে বললেন, এ কি, এত কাঁদছো কেন? পিসিমার জন্য? এত আশ্চর্য কাণ্ড? আশ্চর্য কাণ্ডই বটে, কারণ আমি ছাড়া বাড়ির আর কেউ কাঁদেনি। আর আমি মোটেই পিসিমার শোকে কাঁদিনি, কেঁদেছি ভয়ে আর উদ্বেগে।
এই ভুতুড়ে কাণ্ড ঘটল কেন আমার কপালে? স্বামী খুব অবাক হলেন, বোধহয় তার মনটাও নরম হলো। তিনি ধরেই নিলেন যে আমি পিসিমার শোকে কাঁদছি। বললেন, পিসিমা গিয়ে একরকম ভালোই হয়েছে। জীবনে ওর কি সুখ ছিল বলো তো? 3 তলা 3খানা ঘর আগলে বসেছিলেন, দিন রাত গয়না ঘাঁটতেন, আর কোনো দিকেও কোনো সুখ বা আনন্দ ছিল না ওর গয়না ছাড়া। তুমি যে এত কাঁদছো, তোমার সঙ্গে পিসিমার এত ভাব হলো কবে? আমি জবাব দিতে পারলাম না, কিন্তু স্বামীকে 2 হাতে আঁকড়ে বললাম, আপনি শ্মশানে যাবেন না, আমি একা থাকতে পারবো না, আমার ভয় করছে। উনি আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোমার মনটা যে এত নরম তা আমি জানতাম না তো। বেশ ভালো মেয়ে তুমি। আমার শাশুড়ি আমাকে ডাকছিলেন, ও ছোট বৌমা, কোথায় গেলে? একবার এসো, এ সময়ে আসতে হয়। ভজহরিও ডাকতে এলো। আমাকে তাই 3 তলায় উঠতেই হলো শেষ অবধি। স্বামী আমাকে ধরে ধরেই তুললেন। আমার কান্না দেখে সবাই অবাক। শাশুড়ি তো বলেই ফেলেন, ও মা, এত কাঁদার কি হলো গো? যা কিছু বললেন না, কিন্তু তিনি যে আমাকে খুব তীক্ষ্ণ চোখে নজর করেছেন তা আমি টের পেয়েছিলাম। উনি একটা বাক্স নিয়ে আমাকে নিচে নামতে দেখেছেন। পিসিমাকে একটা মাদুরে শোয়ানো হয়েছিল ঠিক সিঁড়ির মুখেই। শরিকরা সবাই ঝেঁটিয়ে এসেছেন। পাড়া প্রতিবেশীদের ভিড় জমে গেছে। তবুও মৃতদেহর সামনে দাঁড়িয়ে থাকতে আমার যেন কেমন ভয় ভয় করছিল। তাই বুঝি পিসিমা ফট করে উঠে আমার দিকে তাকাবেন নাকি, এই বুঝি পিসিমা আমার দিকে তাকালেন নাকি। বেশ, একটু বেশি রাতেই শ্মশান যাত্রীরা রওনা হয়ে গেল। আমার স্বামী আমার অনুরোধ রাখলেন, নিজে গেলেন না। আমার শরীর খারাপের অজুহাতে তিনি রয়ে গেলেন। কেউ তাতে কোনো কিছু মনেও করল না। স্বামীকে ঘটনার কথা বলবো কি না তা আমি বুঝতে পারছিলাম না। উনি বিশ্বাস করবেন না, আমি নতুন বউ, আমার সম্পর্কে একটা অন্যরকম ধারণাও হতে পারে তার। আরও একটা ভয় আছে, পিসিমা গয়নার বাক্সটা সাবধানে রক্ষা করতে বলেছেন। দ্বিতীয় কাউকে না জানানোই ভালো। পিসিমার সৎকার হয়ে গেল। শ্মশান বন্ধুরা ফিরল। ভোর হলো। সকালে দোতলায় আমার জ্যাঠা শ্বশুরের ঘরে একটা পারিবারিক মিটিং বসলো। সেই মিটিংয়ে আমাকে ডাকা হয়নি। আমি দুরু দুরু বুকে নিজের ঘরে বসে রইলাম। আমার মন বলছিল, ওরা পিসিমার গয়নাঘাটি এবং 3 তলার দখল কে নেবে তাই নিয়েই আলোচনা করছেন। ঘণ্টাখানেক বাদে টের পেলাম ওরা সবাই মিলে 3 তলায় উঠলেন। আমি কিছুতেই মনে করতে পারছিলাম না পিসিমার চাবির গুছাটা আমি কোথায় ফেলে এসেছি। ফের যে আঁচলে বেঁধে রেখে আসিনি তা আমি জানি। ঘণ্টাখানেক বাদে আমার স্বামী থমথমে মুখে নিচে নেমে এলেন। তার মুখ দেখে অজানা ভয়ে আমার বুক কাঁপতে লাগলো। উনি কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎ বললেন, পিসিমার গয়নার বাক্স পাওয়া গেল না। আমার বুকের ভিতরে বোধহয় হঠাৎ এক গ্লাস রক্ত ছলকে গেল। কাঁপা গলায় বললাম, গয়নার বাক্স? হ্যাঁ, সোজা কথা নয়, 100 ভরি সোনা। তার মধ্যে পাকা গিনিই তো 40-50টা হবে। পিসিমা বিয়েতে যৌতুক পেয়েছিলেন। আমি অবাক হলাম। 100 ভরি সোনা, সে তো ওজন কম নয়। আমি এত ভারী বাক্স নামিয়ে আনলাম কি করে? স্বামী খুব চিন্তিত মুখে বললেন, বৌদি অদ্ভুত কথা বলছে। বৌদি বলছে গয়নার বাক্স কে নিয়েছে তা তিনি জানেন, তবে নাম বলবেন না। বাবা শুনে বললেন, এ কি নন্দ ঘোষালের কাজ? সেই তো যেত পিসিমার ঘরে। আমি তাড়াতাড়ি বললাম, না 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 না, নন্দ ঘোষাল তো পুরনো লোক। আমার স্বামী বললেন, সেটাই তো কথা, নন্দ ঘোষাল চুলচুরি করেননি কখনো। আমি বিনীতভাবে বললাম, আপনি পিসিমার গয়না নিয়ে মাথা ঘামাবেন না, ওতে আমাদের কি দরকার? আমার স্বামী আমার দিকে বিস্মিত চোখে চেয়ে থেকে বললেন, তোমার সোনাদানার ওপর কোনো লোভ নেই? আমি কথা খুঁজে পেলাম না। বললাম, লোভ ছাড়া মানুষ নেই। সাধু সন্ত গেরস্থ সবারই কম বেশি লোভ থাকবেই। স্বয়ং ভগবানই মানুষের ভক্তির উপর লোভ করেন।
আমার স্বামী অকপট শ্রদ্ধার সঙ্গে আমার দিকে তাকালেন। তিনি আমাকে আবিষ্কার করতে শুরু করেছেন। বললেন, খুব ভালো কথা বুঝলে, কিন্তু বাক্সটা যাবে কোথায় তা নিয়ে অন্যরা মাথা ঘামাক। আমার মনে হয় পিসিমার গয়নার সঙ্গে তার আত্মার দীর্ঘশ্বাস মিশে থাকবে। আমাদেরও গয়না দরকার নেই। আমার স্বামী এ কথাটা যেন মেনে নিলেন। তারপর বললেন, মা বলেছেন 3 তলাকার পরিষ্কার করে নিয়ে আমরা যেন উপরে চলে যাই। আমি চমকে উঠে বললাম, কেন? আমরা তো এখানে ভালোই আছি। কোথায় ভালো আছি? নিচে তলাকার ঘর অন্ধকার, সন্ধে হলেই মশামাছির উৎপাত। 3 তলায় কত আলো বাতাস, জায়গায় অনেক বেশি। 3 তলা দাদা বৌদি যাবেন না। বাবার হার্ট ভালো নয় বলে মা বাবা 1 তলা ছাড়বেন না। জ্যাঠামশাই একা মানুষ, তারও দরকার নেই। আমরা না গেলে ওটা তো ফাঁকা পড়ে থাকবে। আমি বললাম, থাকুক না, এখানে তো ভালোই আছি আমরা। আমার ওপরে ভয় করে। আমার স্বামী একটু হাসলেন। হাসলে তাকে খুব সুন্দর দেখায়। আমি তার মুখের দিকে খানিকক্ষণ তন্ময় হয়ে চেয়ে থাকলাম। তিনি বললেন, মৃত মানুষের কিছুই তো থাকে না, তবে ভয় কিসের? আমি বললাম, আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন। তবে আমার মনে হয় মানুষ মরে গেলেও তার কিছু ভাব থেকে যায়। আপনি আমাকে 3 তলায় থাকতে বলবেন না। স্বামী দুঃখিত স্বরে বললেন, কিন্তু পিসিমা মারা গেলেন 3 তলায় গিয়ে থাকবো, এই ইচ্ছে যে আমার বহুদিনের। আমি করুণ কান্না ভেজা গলায় বললাম, কিন্তু আমাদের তো এখানেই চলে যাচ্ছে বেশ, তাই চলুক না। উনি আর জোর করলেন না। বাড়িতে ওদিকে গয়নার বাক্স নিয়ে তুমুল একটা আলোচনা, তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। তাতে আমি আমার জায়ের গলা না পেয়ে একটু চিন্তিত হলাম। আমার জ্যাঠা শ্বশুর পুলিশে যাওয়ার কথাও বললেন। দুপুরে খাওয়া দাওয়ার পর আমার যা ভজহরিকে দিয়ে আমাকে ছাদে ডেকে পাঠালেন। এরা ছিল হেমন্তকাল, কিন্তু ছাদে খুব রোদ ছিল, তা আমার মনে আছে। যা আমার দিকে জোড়া চোখে চেয়ে আছেন। গয়নাগুলো পাচার করে দাওনি তো? আমি মৃদু হেসে বললাম, এ কথা কেন বলছেন? তুমি খুব সোজা মেয়ে নও। পিসিমাকে গলা টিপে তুমিই মেরেছ। তোমার সম্পর্কে এখন থেকে সাবধান হতে হবে। কি সাংঘাতিক কাণ্ড! আমি চুপ করে রইলাম। আমার যা সুন্দরী নয়, আবার অসুন্দরীও নয়। একটু মোটা হয়ে গেছেন বলে ওর ফিগার বলতে কিছুই নেই। মুখখানা ঢলঢলে, সেই মুখে নিষ্ঠুরতা আছে। সেই নিষ্ঠুরতাই এবারে ফুটে উঠল। বললেন, আমি তোমার নাম কাউকে বলিনি, বলার দরকার নেই। আমি জানি পিসিমার 100 ভরি গয়না সোনা তোমার কাছেই আছে। আমি ন্যাকা সেজে বললাম, আমাকে কেন বলছেন? আমার যা বললেন, ন্যাকা সেজো না। বেশি ন্যাকা সাজলে পুলিশে ধরিয়ে দেবো। জ্যাঠামশাই খবর দিয়েছেন আজ থানায়। তোমাকে কোমরে দড়ি বেঁধে হিড়হিড় করে টেনে নিয়ে যাবে, চুরি আর খুনের দায়ে। ভয় পেয়ে বললাম, আমি কিছু করিনি। কি করেছ তা তোমার বাক্স প্যাটরা খুললেই তো বোঝা যাবে। যদি না পাচার করে দিয়ে থাকো, তোমার এত ভয় কিসের? তোমার মতো ভয়ঙ্কর মেয়ে আমি জীবনে দেখিনি। তুমি সাংঘাতিক। ঠাকুরপোকেও একটু সাবধান করে দেওয়া উচিত আমাদের। আমার চোখে জল ভিজে এলো। এ গল্প কাকেই বা বলা যায়? কেই বা বিশ্বাস করবে? যা বললেন, দেখো, তোমার চোখে জল দেখে ভুলবার পাত্রী আমি নই। শোনো, চুরি যখন করেছ তখন তার উপর আর তো কোনো উপায় নেই। আমিও অর্ধেক গয়না চাই, পুরো 50 ভরি। আমার বিশ্বাসী শ্যাকরা আছে, সে এসে সমান ভাগে ভাগ করে দেবে। কাকপক্ষীতেও টের পাবে না। কাল সন্ধেবেলায় সে আসবে। ওই সময়ে কেউ বাড়ি থাকে না। আমার ঘরে ভাগাভাগি হবে, বুঝেছ? আমি জবাব দিলাম না। উনি খানিকক্ষণ জবাবের অপেক্ষা করে বললেন, সবটাই একা ভোগ করব সেটা ভেবেছ নাকি? রোদে তেতে ওঠা সানে দাঁড়িয়ে আমার পায়ে ফোঁসকা পড়ার জোগাড়। উনি চটি পড়ে আছেন, আমার পা খালি। জ্বলুনি সইতে সইতে বললাম, আমি গরিব ঘরের মেয়ে বলেই বোধ হয় এই সন্দেহ আমার, তাই না? সন্দেহের কোনো ব্যাপার নয়।
আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, তুমি শুধু গরিবের মেয়ে নও, তুমি ছোট লোকের মেয়ে। আমার কথায় যদি রাজি না হও তাহলে কিন্তু তোমার বিপদ আছে, এ কথা তুমি জেনে রেখো। আমি বেশ ঘাবড়ে গেলাম। একবার মনে হলো বলে দিই, বললে একা একা একটা গোপন কথার ভার আমাকে বইতে হবে না। হয়তো যা বিশ্বাস করবেন না, না করলেই বা আমার কি। হঠাৎ চোখে পড়ল প্রকাণ্ড ছাদের আর এক কোণে একজন সাদা থান পরা বিধবা দাঁড়িয়ে একটা কাপড় যেন নেড়ে দিচ্ছেন। হঠাৎ তিনি আমার দিকে মুখ ফিরিয়ে তাকালেন। আমি এত গরমেও হিম হয়ে গেলাম। পিসিমা? এই সময়ে শরিকদের ভাগের সিঁড়ি বেয়ে ও পাশ থেকে একটা মেয়ে চুল শুকোতে ছাদে এলো। সে দিব্যু পিসিমার মুখোমুখি বসলো, তাকালোও না, কিন্তু কোনো ভাব লক্ষণ দেখা গেল না। আমি বুঝলাম মেয়েটি পিসিমাকে দেখতে পাচ্ছে না। যা বললেন, ওরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? ভয় পেয়েছো বুঝি? ভয় পাওয়া ভালো, ভয় না পেলে কিন্তু সত্যিই তোমায় বিপদে পড়তে হবে। আর যদি ভাগাভাগি করে দাও তাহলে কোনো ভয় নেই, আমি কাউকে বলবো না। আমি তার দিকে চেয়ে বললাম, আমি কিছু জানি না, আপনি যা খুশি করতে পারেন। বলে নেমে এলাম। পিসিমাকে দেখে বুকটা এত কাঁপছিল যে ঘরে এসে আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। স্বামী রোজ দুপুরে ঘুমন, আজও ঘুমোচ্ছেন। জেগে থাকলে তিনি আমার অবস্থা দেখে খুব অবাক হতেন। আমি জানলার ধারে চুপ করে বসে রইলাম। খাঁ খাঁ দুপুরে একটা ঘুঘু ডাকছে, কাঁচা নর্দমার গন্ধ আসছে। আমার বুক উথাল পাথাল করছে। দুপুরটা এইভাবেই আমার কেটে গেল। বিকেল হলো, স্বামী উঠলেন। আমি রান্নাঘরে তার জন্য চা করতে গেছি। ঠিক এই সময়ে শুনতে পেলাম দোতলায় সিঁড়িতে দৌড়ে পায়ে আওয়াজ, আর চারিদিকে কেমন একটা চেঁচামেচি। আমার ভাসুর আমার স্বামীকে ডাকছেন। স্বামীও দৌড়ে গেলেন। কিছুক্ষণ পর ভদ্রহরি বেরিয়ে ডাক্তার ভদ্রকে নিয়ে এলেন। আমি চুপ করে সিঁড়ির নিচে দাঁড়িয়ে রইলাম। ভজহরি নিচে নেমে আসছিল। আমাকে দেখে বলল, বৌদি, সাংঘাতিক কাণ্ড, বড় বৌদি জব বন্ধ হয়ে গেছে। জব বন্ধ? তার মানে কি? কথা বন্ধ হয়ে গেছে, কিছুই বলতে পারছেন না, শুধু আঙুল তুলে কাকে দেখাচ্ছেন আর ও ও করছেন। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। কিন্তু আঙুল তুলে যা কাকে দেখাচ্ছেন? বিকেলে কেউ বাড়ি থেকে বেরোলো না আজ। সকলের মুখ গম্ভীর। কাল এ বাড়িতে একটা মৃত্যু, আর আজ একজনের কথা বন্ধ হয়ে যাওয়ায় সবাই কিন্তু বিহুবল। স্বামী এসে বললেন, লতা, তুমি একটু বৌদিকে দেখে আসবে নাকি? কেন যে হঠাৎ কথা বন্ধ হয়ে গেল? আমি মৃদুর স্বরে বললাম, উনি আমাকে পছন্দ করেন না, তবে আপনি যদি বলেন তাহলে একবার যাব বৌদিকে দেখতে। আমি দোতলায় উঠে তার ঘরের দরজার গিয়ে দাঁড়াতেই আমার যা শোয়া অবস্থা থেকেই হঠাৎ উত্তেজিত হয়ে বসে পড়লেন। তারপর আমার দিকে আঙুল তুলে উ উ করে শব্দ করতে লাগলেন। বুঝলাম উনি গয়নার বাক্স চোরকে চিনিয়ে দিতে চাইছেন, কিন্তু সেটা কেউ বুঝতে পারছে না। আমার ভাসুর চাতক মিত্র, চমৎকার মানুষ। উনি আমার স্বামীর থেকেও বোধ হয় অনেক বেশি সুপুরুষ। সুন্দর মুখখানায় দুশ্চিন্তায় আর ভয়ের ছাপ পড়েছে। আমার দিকে চেয়ে অসহায়ভাবে বললেন, কি হলো বলো তো বৌমা, ওরকম কেন করছেন উনি? আমি মৃদুর স্বরে বললাম, হয়তো কিছু একটা বলতে চাইছেন। কি বলতে চাইছেন তুমি বুঝতে পারছো? আমি মাথা নেড়ে বললাম, না। তবে উনি ভালো হয়ে উঠলে হয়তো বলতে পারবেন। ডাক্তারও বুঝতে পারছেন না হঠাৎ কেন এরকম হলো। জিভটা অসাড় হয়ে গেছে। সমস্ত শরীরের মধ্যে কারো শুধু জিভটা অসাড় হয়ে যায়, এরকম তো কখনো শুনিনি আমি, না ডাক্তারেও শুনিনি। আমার বড় যা বড় বড় চোখ করে আমায় দেখছে, আর স্বামীর দিকে ফিরে ফিরে আমাকে আঙুল তুলে তুলে দেখাচ্ছেন। আমি একটু একটু ভয় পাচ্ছিলাম। আমার ভাসুর বড় নিরীহ মানুষ। দাপুটে স্ত্রীর সামনে তিনি যেন সব সময় মিছড়ে থাকেন।
কেমন জানি মন মরা হয়ে থাকেন, ঝিমিয়ে থাকেন। বড় ঘর থেকে বড় একটা বেরোন না। সন্ধ্যের পর একটু আধটু আড্ডা মারতে যান বটে, এবারই বেশিরভাগ পুরুষই তো নিষ্কর্মা। দিবানিদ্রা পরায়ণ, অলস মস্তিষ্ক। এরা বিপদে পড়লে ভীষণ ঘাবড়ে যান। অনভ্যাসে এদের বুদ্ধিশুদ্ধি তেমন ধার নেই। স্ত্রীর অসুখে আমার ভাসুর এতই ঘাবড়ে গেছেন যে জায়ের ইঙ্গিত বা ইশারা বুঝতেই পারলেন না। কিন্তু মুখ বন্ধ হলেও কথা বলার অন্য উপায় তো আছে। আমার যা তো কাগজে লিখেই সব তার স্বামীকে জানাতে পারেন। হয়তো জীব আড়ষ্ট হয়ে গেছে, অসাড় হয়ে গেছে। উত্তেজিত মাথায় বুদ্ধিটা তো খেলতেও পারে, কিন্তু কিছু পরেই নিশ্চয় কথাটা খেয়াল হবে, তখন আমার বিপদ আছে। হঠাৎ আমার ভাসুর টেবিল থেকে একটা কাগজ তুলে আমার হাতে দিয়ে বললেন, এটা দেখো তো বৌমা, কিছু বুঝতে পারছো কিনা? এক্সারসাইজ খাতায় একটা রুল টানা পাতা, তাতে একটা অক্ষর লেখা গ, আর তারপর থেকে সব হিজিবিজি আঁকি বুঁকি। আমার ভাসুর বললেন, ও একটা কোনো জরুরি কথা বলতে চাইছে। লিখতে চেষ্টা করলো, কিন্তু পারল না। আমি তো কিছুই বুঝতে পারছি না, শুধু গ অক্ষরটা পড়া যাচ্ছে। উনি বুঝতে না পারলেও ওই গ অক্ষরটা আমি কিন্তু খুব ভালোই বুঝতে পারছি। বললাম, ওর হাতটাও কি অসাড়? আমার ভাসুর বললেন, না তো, হাতে তো কিছুই হয়নি, কিন্তু লিখতে পারছে না। আমি মুখে দুঃখের ভাব ফুটিয়ে দাঁড়িয়ে রইলাম। দুঃখ যে আমার হচ্ছিল তাও নয়, আসলে দুঃখের চেয়ে অনেক বেশি হচ্ছে আমার ভয়। এসব কি হচ্ছে, কেন হচ্ছে তা আমি জানি না, কিন্তু হচ্ছে। আমার ভাসুর বললেন, তুমি একটু ওর কাছে বসে থাকো, আমি ওষুধ কিনে আনতে যাচ্ছি। ভাসুরের এই কথায় আমার যা যেন হঠাৎ ভয়ঙ্কর ভীতু হয়ে উত্তেজিত হয়ে উ উ উ করতে লাগলেন। মনে হলো উনি ভাসুরকে যেতে বারণ করছেন। ভাসুর ওর দিকে চেয়ে বললেন, কোনো চিন্তা নেই, লতা তো আছে, আমি এখনই আসছি। ভাসুর বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যাওয়ার পর আমি আমার জায়ের মুখে যে আতঙ্ক ফুটে উঠতে দেখলাম, সেরকম দৃশ্য আমি জীবনে দেখিনি। ওর চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে পড়ল, মুখ হাঁ, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আমি তাড়াতাড়ি ওর কাছে এগিয়ে যেতে যেতে বললাম, এরকম করছেন কেন দিদি? সব ঠিক হয়ে যাবে, ভয়ের কিছু নেই। উনি যেন ভয়ে গুঠলি পাকিয়ে গেলেন। পিছু হটে খাটের রেলিংয়ে পিঠ ঠেকিয়ে হঠাৎ আত্মস্বরে বলে উঠলেন, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, গয়নার কথা আমি কাউকে বলবো না, কালী দিব্যি করছি। আমি ওর ভাগ চাই না, তুমি মন্ত্রতন্ত্র জানো, বান মেরে আমার জীব অসাড় করে দিয়েছ। আমি এই কান মলছি, নাক মলছি, কখনো যদি আর কাউকে কিছু বলি তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। বুভার মুখে কথা ফুটেছে দেখে আমার বুদ্ধি আরও গুলিয়ে গেল। কিছুক্ষণ মানুষটার দিকে বিহ্বল চোখে চেয়ে রইলাম। যা হাউমাউ করে কাঁদতে লাগলো, আমার দিকে হাত জোর করে চেয়ে আছে। হাত দুখানা থতর 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 করে কাঁপছে, মুখ ভেসে যাচ্ছে চোখের জলে আর লালায়। এত কষ্ট হচ্ছিল, আমি ঝিকে পরেশের মাকে ডেকে ওর কাছে থাকতে বলে ঘর থেকে চলে এলাম। দুপুরবেলা পুলিশ এসে সকলের জবানবন্দি নিচ্ছিল। তাদের জেরার মুখে পড়ে ভজহরি কি একটা বলতে যাচ্ছিল আমতা আমতা করে, কিন্তু কেন যেন হঠাৎ ফ্যাকাশের মুখে চুপ করে গেল। সন্দেহ বসে পুলিশ নন্দঘোষাল আর ভজহরিকে ধরে নিয়ে গেল। আমার শ্বশুর, শাশুড়ি, জ্যাঠা শ্বশুর, ভাসুর, আমার স্বামী চুরির গয়না যাওয়া নিয়ে নানা রকম আলোচনা গবেষণা করতে লাগলেন। আমি বুঝতে পারছিলাম পিসিমার গয়নার উপর এ পরিবারের একটা প্রত্যাশা ছিল। হয়তোবা এ পরিবারের নিঃশেষিত সোনাদানার ভাণ্ডারে ও গয়না কিছু প্রাণ সঞ্চার করতে পারত। পুরুষেরা সোনা বেচে আরও কিছুদিন পায়ের উপর পা দিয়ে বসে বসে খেতেন। আমি গরিব ঘরের মেয়ে, 100 ভরি সোনা আমার স্বপ্নেরও অগোচর। এই সোনার ভার আমি বইব কি করে? কয়েকটা দিন আমার অস্থির এমন বাড়তে লাগলো, পাগল পাগল হতে লাগলো।
কি করব বুঝতে পারছি না। গোপন কথার একজন ভাগিদার থাকলে বেশ হতো, কিন্তু আমার গোপন কথাটা এতটাই বিপজ্জনক যে কাউকে বলতে আমার সাহস হয় না। নন্দঘোষাল না থাকায় আমাকেই রান্না করতে হয়। যা অসুস্থ, ঘর থেকে বেরোন না। শাশুড়ির বয়স হয়েছে, কাজের লোকও পাওয়া যাচ্ছে না। রাঁধতে পেরে আমি বেঁচে গেছি, একটা কাজ তো পেয়েছি, কিছুক্ষণ সময় তো কাটবে, অন্যমনস্ক তো থাকা যাবে। একদিন সন্ধেবেলায় কষে মাংস রাঁধছি। আমার রান্নার হাত ভালো, যে খায় সেই প্রশংসা করে। গরম মশলা থেতো করতে করতে শিলপাটা পেতেছি, এমন সময় দেখি কপাটের আড়াল থেকে সাদা থানটুকু বেরিয়ে আছে। কে যেন কপাটের আড়ালে দাঁড়িয়ে আছে। এ বাড়িতে বিধবা তো আর কেউ নেই। আমি হিম হয়ে গেলাম ভয়ে, হাত পা কাঠ হয়ে গেল। আড়াল থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস শব্দ এলো। পিসিমার নির্ভুল গলা শুনতে পেলাম, একটু চাপা। মাংস রাঁধছিস? আমার বুকটা ধরফর করতে লাগলো, তবুও অভিজ্ঞতাটা একেবারে নতুন তো নয় বলে কোনো রকমে বললাম, হ্যাঁ। বেশ গন্ধ বেরিয়েছে তো। আমি চুপ করে বসে রইলাম। কতকাল আমি মাংস খাইনি রে, স্বাদই ভুলে গেছি। ভালো রাঁধিস বুঝি? আমি বললাম, কি জানি, কাঁপা কাঁপা গলায়, বেশ বেশ। পিসিমা বললেন, বেশ হবে তো, কিন্তু নুন দিতে ভুলে গেছিস যে, ভালো করে নুন দে। থানটা সরে গেল। রান্নাঘর থেকে দৌড়ে শোবার ঘরে পালানোর একটা ইচ্ছা আমার হচ্ছিল, কিন্তু জোর করে নিজেকে শক্ত রাখলাম, কারণ এটাই আমার ভবিষ্যৎ। এই নিয়েই বোধ হয় আমাকে বাঁচতে হবে। মাংসে নুন দিলাম, কিন্তু মনে হচ্ছিল একবার যেন দিয়েছি আগে। সেই রাতে প্রত্যেকেই খেতে গিয়ে বলল, মাংসটা খুবই ভালো রান্না হয়েছে, কিন্তু বড্ড বেশি নুন হয়ে গেছে। কেউ খেতে পারল না। এত রাগ হলো। রাতে আমি আমার স্বামীকে বললাম, আচ্ছা, আপনি কি ভূতে বিশ্বাস করেন? উনি কেমন যেন একটু অপ্রস্তুত হয়ে বললেন, না তো, কেন? আমি বললাম, ও কিছু না। আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমার দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। এটা হলো গয়নার বাক্সের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আমি খুব শিগগিরই নিয়ে আসব। আমি বৈশাখী বলছি। আপনাদের স্নেহ ভালোবাসায় আমি খুব ভালো আছি। আমার এরকমই 7 দিন আমাকে এরকমভাবেই হাতে হাত ধরে আগিয়ে নিয়ে চলুন। এরকম অনেক ভালো ভালো গল্প আমি আপনাদের শোনাতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।